তো আমি মনে করি যে এখানে যে এই মামলার জট, এটার ক্ষেত্রে তো যেটা আমাদের সারওয়ার ভাই বললেন, লর্ড উলফের অ্যাক্সেস টু জাস্টিসের রিপোর্ট 1997, উনি এসে বললেন ল্যাটিন বাদ দাও, অল ল্যাটিন বাদ, ল্যাটিনের দরকার নেই, যত ল্যাটিন ম্যাক্সিম ল্যাটিন ট্রাম সব বাদ দাও, জার্গন ফ্রি ল। আর কি বললেন যে অ্যাডভার্সারিয়াল সিস্টেম হচ্ছে আমাদের রুট কোশ্চেন এই সমস্যার, ইনকুইজিটিভ এলিমেন্ট নিয়ে আসো, অ্যাক্টিভ কেস ম্যানেজমেন্ট নিয়ে আসো, জজ সাহেব নিজে থেকে গিয়ে মামলা কুইক সমাধান করে দেবেন। সেখানে অনেকগুলো জিনিস আসছে, যেমন অনেকে এডিআরের কথা বললেন, সিভিল ন্যাচারাল মামলায় যদি মামলা করার আগে সবাই একটা চিঠি দেয় আর দুই পক্ষ 5 মিনিটে একটা আলোচনা করে, আমার দেওয়া 10-20% মামলার ফাইল হবে না। তো জজ সাহেবের উচিত যখনই মামলা আসবে, আপনি কি একটা চিঠি দিয়েছেন, দুই পক্ষে একটু আলোচনা করেছেন, এই একটা জিনিস ইম্পোজ করা খুব দরকার। আর কি দরকার, প্লি বার্গেনিং ক্রিমিনাল কেসে দরকার, যেটা পৃথিবীর সব দেশে আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, সব দেশে আছে, যে যেগুলো রেপ না, যেগুলো মার্ডার না, সিরিয়াস অফেন্স না, সেখানে ভিকটিম এবং আসামি মিলে আলোচনা করে প্রসিকিউশনের মধ্যে বলতে পারে ঠিক আছে তোমার 6 বছরের সাজা হতো, তুমি দোষ স্বীকার করো, তোমার 3 বছরের সাজা হবে। এটা আমাদের দেশে নাই, এটা করলে অনেক মামলা কমানো যাবে। সায়েন্টিফিক এভিডেন্স লাগবে, বাংলাদেশে কোনো ফরেন্সিক ইউনিভার্সিটি নাই, কোনো ব্যালিস্টিক ইউনিভার্সিটি, কোনো ল ইউনিভার্সিটি নাই। ভারতের মনে হয় 16টা ল ইউনিভার্সিটি হয়েছে। তো একটা ল ইউনিভার্সিটি না থাকলে কিভাবে আপনি সায়েন্টিফিক লয়ার তৈরি করবেন? এভিডেন্সটা হয়ে যাচ্ছে সাক্ষী বেসড, জেরা বেসড। সেখানে লয়ারদের জেরা শেখানোর সুযোগ কোথায়? কয়জন লয়ার জেরা শিখতে পারবে? জেরা শেখানোর কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো বাংলাদেশে নাই। একটা বিবিসি কোর্স করানো হতো বার কাউন্সিলে, সেটা অনেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে লয়ার জেরা শিখবে? জেরার ভুলের কারণে কত নিষ্পাপ লোকের ফাঁসি হয়ে যায়, জেরা এবং চিফের ভুলের কারণে কত দোষী লোক পার পেয়ে যায়, শুধুমাত্র জেরার কারণে। সেটার তো কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বিকল্প হতে পারে সিসি ক্যামেরা এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, থাম্ব এভিডেন্স, ফরেন্সিক, ব্যালিস্টিক, এগুলো, সেগুলোর কোনো ইনস্টিটিউশনাল কিছু নাই। আর সেপারেট সেক্রেটারিয়েট যেটা করার কথা বলা হচ্ছে, এটা তো একদম মাজদার হোসেন মামলায় 12 বিধিতে বলা আছে, এটা আইন, ল ডিক্লেয়ার্ড বাই অ্যাপিলেট ডিভিশন বাইন্ডিং অন ইন্টারন্যাশনাল, সেটার বাইরে তো আর কিছু করার নেই। 12 বিধিতে কিন্তু একটা ভুলও আছে। জার্নালিস্ট হান্নান শাহ উনি এটা বের করছিলেন যে 12 বিধিতে একটা নট ভুল বোধ প্রিন্টেডে চলে আসছে। তো এখন কিন্তু ওই জার্নালিস্টও কিন্তু আমরা পাচ্ছি না। আগে হান্নান শাহ আর্টিকেল লিখতেন, মিজানুর চৌধুরী লিখতেন, এখন জুডিশিয়ারি নিয়ে লেখার মতো অনেক জার্নালিস্টের আগ্রহ নাই। তো ওই যে তেল আর জল মিশ খাওয়ার কথা ওখানে বলেছে, এখন তো তেল জল মিশ খেয়ে গেছে। মোবাইল কোর্ট এক্সিকিউটিভরা করছে, শুধু মোবাইল কোর্ট করছে না। আমি একটা আইনের কথা, আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, ভূমি অপরাধ আইন একটা হয়েছে 2023 সালে, এটা আমরা প্রোটেস্ট করেছিলাম। কোনো আইনের বিধি হয় না, এই আইনের বিধি খুব দ্রুত কিছুদিন আগে হয়ে গেছে। ওই আইন অনুযায়ী জুডিশিয়ারির কিছু ক্ষমতা, বিচারিক ক্ষমতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে দেওয়া হয়েছে, দখল দিয়ে দেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, দলিল এক্সিকিউশনের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে তো একটা হিউজ অ্যানোমালিজ হয়ে গেল। আর জুডিশিয়ারি নিয়ে সবাই আমরা অনেক কথা বলি, আমি নিজে তো ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে বা তাদের সাথে কথা বলে দেখেছি, তাদের কাগজ কেনার টাকা দেওয়া হয় না। তাদের সাক্ষী নিবে, এই সাক্ষীর কাগজটা কে দেবে? এই প্রশ্নটা আপনারা করবেন। তাদের সাক্ষী লিখতে যে কাগজ লাগে, এই কাগজের কোনো কন্টিনজেন্সি ফি কোর্টকে দেওয়া হয় না। তো যখন আপনি কাগজ কেনার টাকা দেবেন না, তখন কাগজটা জোগাড় করবে বিও কীভাবে করবে? এটা তার বলা লাগবে না, বিও এভাবেই করবে। তো আপনি কাগজ কেনার টাকা দিতে হবে, কন্টিনজেন্সি দিতে হবে, গাড়ি দিতে হবে। ইকুইভ্যালেন্ট টিওনো সাহেবের যে ক্ষমতা আছে, তার প্র্যাকটিক্যাল রিয়েলিটি অনেক বেশি। আমি যেহেতু এমপি ছিল আমি দেখেছি, কিন্তু ইকুইভ্যালেন্ট একজন বিচারক কি সমানতিক সুবিধা পায়? বাংলো পায়, গাড়ি পায়, গানম্যান পায়, বা মালি পায়? পায় না, গাড়ি পায় না, বেতনও কম পায়, আর যদি তাদের কিছু এক্সট্রা কিছু পাচ্ছে। বাথরুম, ডিস্ট্রিক্ট কোর্টের বাথরুমে গেলে কারো যদি টয়লেট চেপেও লেগে থাকে, সে ওখানে গিয়ে ওয়াশরুম ইউজ করবে না, থুতু। তারপরে হচ্ছে আপনার পানির পিক, বাথরুমে মানে পানি জমে থাকে 3-4 ইঞ্চি, প্রায় 80% ডিস্ট্রিক্ট কোর্টের এই অবস্থা। হাইকোর্টেরও একই অবস্থা, বাই দ্য ওয়ে। তো কেন? হাইকোর্টের একই অবস্থা। এবং আপনি যদি নারী স্বাস্থ্যের কথা চিন্তা করেন, দীর্ঘ সময় বাথরুমে না গেলে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কত বেশি হয়ে যায় সেখানে চরমভাবে। ব্রেস্ট ফিডিংও সব জায়গায় আছে বলে মনে হয় না। কি ভয়ঙ্কর অবস্থা! যে এগুলো কি খুব কঠিন কাজ। যেই জুডিশিয়ারি নিজের ওয়াশরুম ঠিক রাখতে পারে না ফান্ডের অভাবে, সেই জুডিশিয়ারি ন্যায় বিচার করবে কোত্থেকে? এটা তো বাস্তব কথা। তো সেটা কেন করতে পারছে না? কারণ সেখানে একটা এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারি একটা দ্বন্দ্ব আছে, যে আমার 2 মিনিট লাগবে। এই দ্বন্দ্বের কারণে জুডিশিয়ারিকে এই বাজেটগুলো দেওয়া হয় না। বাজেট না দিলে কিভাবে এটা ঠিক হবে? আপনার ঢাকা কোর্টে ক্লিনার লাগবে 50 জন, অর্গানোগ্রামে ক্লিনার দেওয়া আছে 8 জন।
সেখানে কোনোভাবে বারটার দিয়ে ম্যানেজ করে আরও 4-5 জন ক্লিনার ওখানে দেওয়া হয়। তো কীভাবে ওটা পরিষ্কার থাকবে? এবং যেটা দরকার, যেটা আমাদের ধারিভাই খুব রাইসলি বললেন, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল জুডিশিয়ারি না থাকলে তো ডেমোক্রেসিতে জুডিশিয়ারি কন্ট্রিবিউট করতে পারবে না, যেটা আগে ঘটেছে। আবার ডেমোক্রেসি না থাকলে জুডিশিয়ারি ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল হবে কীভাবে? দুটোই তো লাগবে। মেরিটোক্রেসিকে গুরুত্ব দিতে হবে, অর্ডার অফ সিনিয়রিটিকে গুরুত্ব দিতে হবে। অর্ডার অফ সিনিয়রিটি যদি কখনো ডেভিয়েশন হয়, সুস্পষ্ট কারণ দেখাতে হবে কেন ডেভিয়েশন হলো। আর অনেকে স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের কথা বলেছেন, স্থায়ী অ্যাটর্নি জেনারেল সার্ভিসের কথা বলেছেন, স্থায়ী জিপির কথা বলেছেন। এগুলো খারাপ জিনিস না, ভালো জিনিস, কিন্তু যখন যে সরকার থাকবে তার তো অধিকার আছে তার লয়ার নির্ধারণ করার। তিনি যদি এমন একজন লয়ারকে নিতে চান তার কাছে মনে হচ্ছে আদর্শগতভাবে সে ভিন্ন, তো এটা হাইব্রিড হতে পারে। 50% স্থায়ী, 50% পলিটিক্যাল, যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট নিয়োগ দেবে, এটা হতে পারে। পিএম অফিসে একসময় একটি প্রজেক্ট ছিল যেখানে বিচারকরা ডেপুটেশনে আসতো, পিএমের আশেপাশে একজন বিচারক থাকতেন, জুডিশিয়ারি ব্যাপারগুলো দেখতেন। 8-10 বছর ধরে ওই প্রজেক্টটা আর নাই। অতি সত্বর পিএম অফিসে ওই প্রজেক্টগুলো আনা দরকার। আইনজীবীদের সুরক্ষা, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিক্যাল পট পরিবর্তন হবে, কিন্তু ওনাদের সুরক্ষাটা ইম্পর্টেন্ট। আইনজীবী সুরক্ষিত রাখার প্রাথমিক দায়িত্ব আদালতের, চিফ জাস্টিসের। আইনজীবী যদি সুরক্ষা না থাকে, বিচারপতিদের সুরক্ষা কীভাবে হবে? তো আমরা এখানে তাজুল ভাই ছিল, আমরা একসাথে প্র্যাকটিস শুরু করেছিলাম। ইভেন আওয়ামী লীগের প্রথম দিকেও কিন্তু কোর্টটা অন্যরকম ছিল, রেসপেক্ট ছিল, ডিগনিটি ছিল, অনার ছিল, পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। সেগুলো কোথায় হারিয়ে গেছে? হারিয়ে গেছে, ওটা তো ফিরিয়ে আনতে হবে। ওই হারিয়ে যাওয়ার ধারায় তো রিপিটিশন করা যাবে না, তো রিপিটিশন হচ্ছে। আগেও বিচার বিভাগ সাবসার্ভিয়েন্ট ছিল, এখনও সাবসার্ভিয়েন্ট আছে।